আছে না। তাহলে M3 এটা আগে বলেছি মোস্ট কমনলি ইউজড, ঠিক আছে। আর M3 কে অ্যাগ্রেগেট মানি সাপ্লাইও বলা হয়। এগুলো মুখস্থ করার জিনিস, এতক্ষণ যা করলাম বোঝানোর জিনিস, এবার এটা মুখস্থ করতে হবে যে M3 হচ্ছে মোস্ট কমনলি ইউজড ইন ইন্ডিয়া, এবং এটার আরেকটা নাম হচ্ছে অ্যাগ্রিগেট মানি সাপ্লাই। M3 না বলে তোমাদেরকে অ্যাগ্রিগেট মানি সাপ্লাই দিয়ে আসতে পারে, সেই জন্য এগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমরা একটা টার্ম শিখবো লিকুইডিটি ইনজেকশন বা লিকুইডিটি ইনফিউশন। মানে কি বলছে, যখন when RBI buys other banks financial instrument, ঠিক আছে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হবে। when RBI buys other banks financial instruments মানে প্রত্যেকটা ব্যাংকের কিছু বন্ড, ঠিক আছে, কমার্শিয়াল পেপার, বিল অফ এক্সচেঞ্জ, এগুলো কি আমরা পরবর্তীকালে জানবো অন্য চ্যাপ্টার যখন করব, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা ব্যাংকের কিছু কাগজ থাকে যেগুলো বিক্রি করে ব্যাংক টাকা তোলে, বা RBI এরও বা গভর্নমেন্টেরও এরকম কাগজ থাকে সরকারের, গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয় সেটাকে। সরকারের যখন টাকা দরকার হয় সেন্ট্রাল গভর্নমেন্ট তখন RBI এর মাধ্যমে ওই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো বিক্রি করে, এবং গভর্নমেন্ট সিকিউরিটি গুলো অন্যান্য ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা কিনে সরকারকে টাকা দেয় থ্রু RBI, ঠিক আছে। পরবর্তীকালে তারা ওটা ফেরত দিলে আরো বেশি টাকা সরকারের কাছ থেকে পায় উইথ ইন্টারেস্ট, বা কোনো একটা ফিক্সড একটা অ্যামাউন্টে, বেশি অ্যামাউন্টে সেটা আবার বিক্রি করতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্যাংকেরও, এই ধরুন SBI, ICICI বা যে কোনো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের এরকম কিছু বন্ড আছে বা শেয়ার আছে, ঠিক আছে। একটা ব্যাংকের যে মালিকানা, তাদের একটা শেয়ার আছে, যেমন দরকার হয় তখন তারা কি করে শেয়ার বা বন্ড সেল করে মানি মার্কেট, ঠিক আছে। তো তখন RBI কিনে নিতে পারে সেগুলোকে। কেন? RBI যদি চায় যে ব্যাংকের টাকা বেশি যাক, মানুষের হাতে টাকা আর কম পড়ে গেছে, ঠিক আছে, এখন যে সিচুয়েশনটা চলছে যে মানুষের অনেক কাজ হারিয়েছে, মানুষের হাতে টাকা দরকার, ওই ডিমান্ড স্টিমুলাস প্যাকেজের কথা বলছিল বিভিন্ন অর্থনীতিবিদরা, যে ডিমান্ড স্টিমুলাস প্যাকেজের দরকার ছিল। মানে কি, মানুষের ডিমান্ড বাড়ানোর দরকার ছিল। ডিমান্ড বাড়ানোর জন্য কি দরকার? মানুষের হাতে বেশি করে টাকা দেওয়ার, ঠিক আছে। তো RBI যদি প্রয়োজন বোধ করে যে মানুষের কাছে বেশি করে টাকা দিতে হবে দেশের, তখন সে বিভিন্ন ব্যাংক থেকে ওই বন্ড শেয়ার কিনতে পারে। RBI যদি কিনে নেয়, RBI তো টাকা দেবে তাদেরকে, ব্যাংকে টাকা দেওয়া মানে ব্যাংক তো বসেই রাখবে না, ব্যাংক আবার মানুষকে দেবে, এইভাবে টাকাটা মানি সাপ্লাইটা বাড়বে, ঠিক আছে। তো এই যে যখন RBI অন্য ব্যাংক থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো কেনে, বিভিন্ন পেপার কিনে, তার বিনিময়ে SBI কে বা ICICI ব্যাংকে বা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে টাকা দেয়, তখন সেই যে প্রথাটা, তাকে বলা হচ্ছে লিকুইডিটি ইনজেকশন বা লিকুইডিটি ইনফিউশন। লিকুইডিটি ইনজেকশন বা লিকুইডিটি ইনফিউশন। ওকে, নেক্সট টার্ম কারেন্সি ডিপোজিট রেশিও। কারেন্সি ডিপোজিট রেশিও এগুলো মেন্সের জন্য ইম্পর্টেন্ট, আর প্রিলিমসের জন্য এগুলোর কি আসতে পারে, শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন, CDR এর ফুল ফর্ম লেগো, কারেন্সি ডিপোজিট রেশিও, ঠিক আছে। আর মেন্সের জন্য মূলত এই কনসেপ্ট যেগুলো বলছি ইম্পর্টেন্ট। কারেন্সি ডিপোজিট রেশিও বলতে কি বলছে, মানি হেল্ড বাই দ্য পাবলিক ভাগ পাবলিক ডিপোজিটস ইন ব্যাংক। তার মানে মানুষের হাতে দেশের মানুষের হাতে যে পরিমাণ টাকা রয়েছে, যদি 100 টাকা থাকে, এবং প্রত্যেক মানুষ মানে সব মানুষের যদি ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করি, সেখানে যদি 1000 টাকা থাকে, এর যে রেশিওটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 1:10 বেরোলো। এটাকে বলা হচ্ছে, এই যে রেশিওটা, এটাকে বলা হচ্ছে কারেন্সি ডিপোজিট রেশিও। জাস্ট মুখস্থ করো, আর কিছু এর বেশি জানার PhD করার কোনো দরকার নেই, কারণ খুব কঠিন হলে এই জিনিসটা কি এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। অন্যথায় শুধুমাত্র এই অ্যাব্রিভিয়েশন ফুল ফর্মই জিজ্ঞেস করবে। তাহলে কারেন্সি ডিপোজিট রেশিও মানে কি, তোমার হাতে যে টাকাটা আছে নিজেকে দিয়ে ভাবো, এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে, তার যে রেশিওটা, সেটাই হচ্ছে কারেন্সি ডিপোজিট রেশিও। তাহলে একটা দেশের সব মানুষের যদি করি, সেটাই কারেন্সি ডিপোজিট রেশিও, মানুষের হাতে কত আছে বাই মানুষের ব্যাংকে কত আছে। আচ্ছা, এরপরে রিজার্ভ ডিপোজিট রেশিও। রিজার্ভ ডিপোজিট রেশিও বলতে কি বোঝাচ্ছে, কমার্শিয়াল ব্যাংকের ভল্ট ক্যাপ যেটা আছে, সেটাকে যদি
তার ডিপোজিট উইথ আরবিআই ভাগ করি, তখন আমরা পাবো হচ্ছে রিজার্ভ ডিপোজিট রেশিও। এবার এটা বোঝাতে গেলে, এটা বুঝতে গেলে আমাদেরকে পরবর্তী জিনিস বুঝতে হবে, না এটা আমরা এটা বুঝতে পারবো না। ঠিক আছে, তো এটা আমি এই যে রিজার্ভ ডিপোজিট রেশিও কি, এটা আমি আবার পরের জিনিসগুলো বোঝার পরে আবার এটা ডিসকাস করব। এটা হচ্ছে 5 নম্বর ইয়েতে আছে, তাই তো 5 নম্বর স্লাইডে আছে। আমি মার্ক করে রেখে দিচ্ছি, এটা আমি পরের জিনিস বুঝিয়ে বোঝাবো এটা কি রিজার্ভ ডিপোজিট রেশিও। এবার M1 M2 M3 M4 বোঝার পরে আমরা কি বুঝবো বলেছিলাম, M0 কি। M0 কে, M0 আরো অনেকগুলো নাম আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এর মধ্যে কোনটাকে হাই পাওয়ার বলা হয়, M0 1 2 3 এরম দিয়ে দিল, তাহলে M0 কে বলা হয়। কোনটাকে রিজার্ভ মানি বলা হয়, সেটাও M0 কে। কোনটাকে গভর্নমেন্ট মানি বলা হয়, সেটাও M0 কে। তাহলে M0 এতগুলো নাম, হাই পাওয়ার্ড মানি, রিজার্ভ মানি, গভর্নমেন্ট মানি, সবই হচ্ছে M0 নাম। ওকে, এগুলো ফিলিমস এর পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট, যে কোনটাকে হাই পাওয়ার্ড মানি বলে, M0। ঠিক আছে, এবার M0 কি আমরা যেটা জানবো সেটা মেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। M0 বলছে মানি ইস্যুড বাই আরবিআই ইস্যু ডিপার্টমেন্ট। আরবিআই এর, আমরা জানি যে কোনো দেশের টাকা ইস্যু করে কে, কোনো দেশের টাকা, মানে আমাদের দেশে বা কোনো দেশে, যে কোনো দেশে টাকা ইস্যু করে কে, সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। পয়সা বা টাকা তৈরি করে সেন্ট্রাল ব্যাংক। তো দেশের সেন্ট্রাল ব্যাংক কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু যে আমাদের দেশে টাকাটা ইস্যু করে, মানে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দেয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কনফিউশন হতে পারে যে আমাদের এটা অনেকে শুনেছে এবং পরীক্ষা আসে এই কোশ্চেনটা, যে 1 টাকার নোট এবং যে কোনো কয়েন, 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কয়েন, সে কে তৈরি করে, কে মিন্ট করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1 টাকার নোট এবং 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কয়েন তৈরি করে হচ্ছে ভারত সরকার। ঠিক আছে, এবং আহ, যে কোনো নোট, যে কোনো নোট মানে 2 টাকা থেকে, এখন বর্তমানে 2000 টাকা হাইয়েস্ট নোট আছে, তাহলে 2 টাকা থেকে 2000 টাকার নোট তৈরি করে কে, মিন্ট করে কে, আরবিআই। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন আসতে পারে, গভর্নমেন্ট তো পয়সা, খুচরো পয়সা টাকা নোট করছে, তাহলে গভর্নমেন্টও তো ইস্যু করতে পারে টাকা, কিন্তু সেটা কিন্তু পারে না। সেটা আমরা পরে জানবো কেন, কিভাবে পারে না। ঠিক আছে, যা টাকা ইস্যু হয় সেটা রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, তার থ্রুতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে, শুধু ব্যাংক নয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে মানুষের কাছে টাকাটা পৌঁছায়। ঠিক আছে, তাহলে এই যে ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে যে টাকাটা মানুষের কাছে পৌঁছচ্ছে একটা টাইম পিরিয়ডে, রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে যে পরিমাণ ক্যাশ মানুষের কাছে পৌঁছচ্ছে, সেই ক্যাশের পরিমাণকে M0 বা হাই পাওয়ার্ড মানি বলা হয়, বা রিজার্ভ মানি বা গভর্নমেন্টস মানি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আরবিআই ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে যে টাকাটা পৌঁছলো। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কিভাবে এই যে টাকাটা ইস্যু করে, ইস্যু ডিপার্টমেন্ট কিভাবে এই টাকাটা ইস্যু করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দাঁড়িপাল্লার ছবি আছে। ঠিক আছে, দাঁড়িপাল্লাটা কি দুদিকেই দেখো সমান, এদিকেও 1 কোটি লেখা, এদিকেও 1 কোটি লেখা। তো রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্ট কিভাবে টাকাটা ইস্যু করে সেটা আমরা দেখবো। ব্যাংক যে পরিমাণ টাকা ইস্যু করবে, ঠিক তার সমপরিমাণ জিনিস সে নিজের কাছে রেখে দেবে, সমপরিমাণ টাকার জিনিস। মানে রিজার্ভ ব্যাংক যদি 1 কোটি টাকা ইস্যু করে মার্কেটে, সেক্ষেত্রে সে দেখবে তার দাঁড়িপাল্লার এই দিকটায় 1 কোটি টাকার এই জিনিসগুলো আছে কিনা, সোনার বুলিয়ান, মানে গোল্ড বুলিয়ান বলে এটাকে, বা গোল্ড, মানে সোনার বিস্কিট বা সোনার কয়েন, বা বিদেশি মুদ্রা মানে ডলার এসব, বা এছাড়া অনেক কিছু, মানে বিদেশি মুদ্রা শুধু ডলার না, ডলার, ইউরো, পাউন্ড, স্টার্লিং ইত্যাদি, যেগুলো সারা বিশ্বে যেগুলো দিয়ে জিনিসপত্র কেনা বেচা করা যায় সেরকম, বা IMF এর একটা শেয়ার হয়, সেই শেয়ারের পরিমাণও ইনক্লুডেড। তাহলে বলছে এইগুলোর যতটা আছে তার কাছে,
যদি 1 কোটি টাকার পরিমাণ সোনার বিস্কিট এবং সোনার কয়েন থাকে, তাহলে সে 1 কোটি টাকাই মার্কেটে ছাপিয়ে তৈরি করবে। ঠিক আছে, কারণ এই দুটো যদি ব্যালেন্স হারিয়ে যায়, তাহলে কি হবে, পরবর্তী রিজার্ভ ব্যাংক কিন্তু কি দায়িত্ব মানুষের টাকার ফেরত নিতে, বা মানুষের টাকা যদি কারো, আমাদের যদি টাকা ছিঁড়ে যায় আমরা কি করি, ব্যাংকে যাই, ব্যাংক কি করে সেটা রিজার্ভ ব্যাংকে পাঠায়, রিজার্ভ ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা নিতে দায়বদ্ধ। ঠিক আছে, তাহলে রিজার্ভ ব্যাংক ইচ্ছা খুশি মতো টাকা কিন্তু ইস্যু করে না। যে পরিমাণ সম্পত্তি তার কাছে আছে তার ভল্টে, সেই পরিমাণ টাকাই সে কিন্তু মার্কেটে ইস্যু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকা জিনিস যদি 1 কোটি টাকার এইগুলো থাকে, তবে সে 1 কোটি টাকাই মার্কেটে ইস্যু করবে। ঠিক আছে, ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে ইস্যু হবে ততটাই টাকা। ওকে, তাহলে এবার আমরা দেখলাম যে রিজার্ভ ব্যাংকের তাহলে ইস্যু ডিপার্টমেন্টের সেরকম ব্যাংকের যেমন অ্যাসেট থাকে এবং লায়াবিলিটিস থাকে, রিজার্ভ ব্যাংকের যে ইস্যু ডিপার্টমেন্টটা বললাম, সেই ইস্যু ডিপার্টমেন্টের কিছু অ্যাসেট আছে এবং কিছু লায়াবিলিটিস আছে। রিজার্ভ ব্যাংকের যে ইস্যু ডিপার্টমেন্টটা, যে টাকা ইস্যু করে যে ডিপার্টমেন্টটা, তার অ্যাসেট কোনগুলো, এগুলো হচ্ছে তার অ্যাসেট। 1 টাকার নোট, গোল্ড কয়েন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অন্যান্য যে কয়েন গুলো আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করে, বলেছিলাম 1 টাকার নোট এবং বিভিন্ন কয়েন, মানে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত করতে পারে। হ্যাঁ, তা এই কয়েন গুলো প্লাস হচ্ছে ফরেন কারেন্সি যেগুলো আছে, এর মধ্যে ডলার, ইউরো সব রকমই ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো স্টার্লিং, পাউন্ড, এই যে ফরেন কারেন্সি যেগুলো তার ঘরে আছে রিজার্ভ ব্যাংকের, সেটা হচ্ছে তার অ্যাসেট। যে গোল্ড বুলিয়ান আছে, গোল্ড বুলিয়ান মানে সোনার বিস্কিট, সেটা তার অ্যাসেট। এবং বলেছিলাম বন্ড সিকিউরিটি সেগুলো কেনে রিজার্ভ ব্যাংক, বলছিলাম না যে বিভিন্ন ব্যাংক থেকে বন্ড কিনতে পারে, সরকারের থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে সরকারকে টাকা দিতে পারে রিজার্ভ ব্যাংক। তাহলে এইগুলো হচ্ছে তার অ্যাসেট, এগুলো কি পরবর্তীকালে সে কিন্তু এই টাকাগুলো ফেরত পাবে, এগুলো ভাঙিয়ে সে কিন্তু টাকা ফেরত পাবে। তাহলে এগুলো হচ্ছে সেই জন্য তার অ্যাসেট। আমাদের অ্যাসেট কোনগুলো বললাম, যেগুলোর থেকে আমরা পরবর্তীকালে কিন্তু টাকা পাবো। ঠিক আছে, সেটা অ্যাসেট। কিন্তু আমাদের যে দায়বদ্ধতা আছে সেটা লাইবিলিটি, বা মানে আমরা যার কাছ থেকে ধার করে রেখেছি, কারো কাছ থেকে যদি টাকা ধার করে থাকি, সেটা হলো আমাদের লায়াবিলিটি, কারণ ওটা আমায় এক সময় না এক সময় ফেরত দিতে হবে। আমরা যদি কাউকে ধার দিয়ে থাকি, সেটা আমি ইন্টারেস্ট সময় ফেরত পাবো, সেটা কিন্তু আমার অ্যাসেট। ওকে, তাহলে অ্যাসেট বলতে কি, ইস্যু ডিপার্টমেন্টের এইগুলো, কারণ এইগুলোর পরবর্তীকালে সে টাকা পাবে এগুলো ভাঙিয়ে। আর তার লাইবিলিটি কোনগুলো, টোটাল কারেন্সি নোটস ইন সার্কুলেশন, মানে যে পরিমাণ টাকা ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে দেশে ইস্যুড হয়েছে, সেগুলো হচ্ছে তার কি লায়াবিলিটিস। কারণ কি, ওইগুলো সে যদি কোনো প্রবলেম হয় সে ফেরত নিতে বাধ্য। আমাদের টাকা ছিঁড়ে গেলে আমরা ব্যাংকে যাই, ব্যাংকের থ্রুতেই রিজার্ভ ব্যাংকে যাই, রিজার্ভ ব্যাংক আবার সেই টাকাটা চেঞ্জ করে ভালো টাকা দেয়, তাহলে ফেরত দিতে বাধ্য। সেই জন্য এটা কি রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্টের লায়াবিলিটি। অ্যাসেট তত পরিমাণ থাকবে, লায়াবিলিটি তত পরিমাণই থাকবে, তত পরিমাণই ইস্যু করতে হবে। এই যে আগেই আমরা দেখেছিলাম যে যে পরিমাণ অ্যাসেট থাকবে, এই যে ছবিটা, এই যে যে পরিমাণ অ্যাসেট থাকবে, তাহলে যে পরিমাণ থাকবে, হ্যাঁ ভুল হয়েছে, সরি, যে পরিমাণ অ্যাসেট থাকবে এই দাঁড়িপাল্লা সাইডে, ঠিক সেই পরিমাণই টাকা ইস্যু করে। তো আমরা নেক্সট যে স্লাইড কি জানলাম, যে অ্যাসেট কোনগুলো এবং রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্টের লাইবিলিটিস কোনগুলো। তাহলে অ্যাসেট এগুলো দেখলাম, লাইবিলিটিস কি আছে, হেল্ড বাই পাবলিক, হেল্ড বাই পাবলিক মানে মানুষের কাছে যে টাকাটা আছে, হেল্ড বাই আদার ব্যাংকস, কারেন্সি হেল্ড আদার ব্যাংকস, মানে অন্যান্য ব্যাংকের কাছে যে টাকাটা আছে, ডিপোজিটস ইন আরবিআই, তাহলে আরবিআই তো অনেকে ডিপোজিট করতে পারে। ঠিক আছে, আমরা কি পারি আরবিআই তে গিয়ে অ্যাকাউন্ট খুলতে ডাইরেক্ট? পারি না, তাই তো। কিন্তু এখানে কি বলছে, আদার ডিপোজিট ইন আরবিআই কে কে করতে পারে, পাবলিক পারে। ঠিক আছে, ব্যাংক পারে, যে এসবিআই ওর অ্যাকাউন্ট কোথায় থাকে, আরবিআই তে, তো ও সেখানে টাকা রেখে দিয়েছে। গভর্নমেন্ট পারে, সরকার, রাজ্য সরকারও পারে, কেন্দ্র সরকারও পারে, তাদের যে টাকাটা সে কিন্তু আরবিআই তে রেখে দিতে পারে, মানে অ্যাকাউন্ট তৈরি করে। ঠিক আছে, পাবলিক কোন ক্ষেত্রে পারে,
আমরা তো দেখছি আমরা তো পারি না কোনোদিন, পাবলিক কোন ক্ষেত্রে পারে? তার একটা এক্সাম্পল, যে একটা যোজনা হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, 2016 সালে হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। সেক্ষেত্রে কি বলছে, কারো যদি ব্ল্যাক মানি থাকে, যদি আমার ব্ল্যাক মানি ইনকাম থাকে, তাহলে আমি আমার নাম গোপন করে একটা অ্যাকাউন্টের মাধ্যমে রিজার্ভ ব্যাংকে আমার 25% অফ ব্ল্যাক মানি রেখে আসতে পারি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট থাকবে, সেখানে 25% অফ ব্ল্যাক মানি রাখলে তাহলে আমাকে আর গভর্নমেন্ট বাড়িতে ওই ট্যাক্সের অফিসার বা কিছু পাঠাবে না। ঠিক আছে, ঠিক আছে, এই একটা যোজনা হয়েছিল। এই যোজনায় তাহলে কি দেখতে পাচ্ছি, আমার মতো ইন্ডিভিজুয়াল লোক যদি ব্ল্যাক মানি ইনকাম থাকে, তাহলে সে কিন্তু রিজার্ভ ব্যাংকে ডাইরেক্ট তার 20% ব্ল্যাক মানি রেখে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই যে চারটে লাইবিলিটিস অফ ইস্যু ডিপার্টমেন্টকেই বলা হচ্ছে, দেখো M0। আমরা M0 আগে পড়লাম। M0 কোনগুলো? তাহলে এই লাইবিলিটি যেগুলো ইস্যু ডিপার্টমেন্টের লাইবিলিটি, মানে ইস্যু ডিপার্টমেন্ট যেটা ইস্যু করেছে টাকাটা, তাই তো M0। তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, হেল্ড বাই পাবলিক কারেন্সি, হেল্ড বাই পাবলিক, মানে আমরা যে টাকাটা হোল্ড বাড়িতে আছে আমাদের কাছে, ঠিক আছে, সেটা তো রিজার্ভ ব্যাংকের মাধ্যমেই, ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমেই, বিভিন্ন ব্যাংকের থ্রুতে বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের থ্রুতেই এসছে আমাদের কাছে। তাহলে আমাদের হাতে যে টাকাটা আছে সেটা কে ইস্যু করেছে? ইস্যুইং ডিপার্টমেন্ট। হেল্ড বাই আদার ব্যাংকস, অন্য যে ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো তারা রিজার্ভ ব্যাংকের থ্রুতেই পেয়েছে বা আমাদের থ্রুতে পেয়েছে। তার মানে ব্যাংকের মধ্যে যে টাকাটা আছে সেটাও কি ওই ইস্যু ডিপার্টমেন্ট থেকে ইস্যু হওয়া। এবং RBI তে পাবলিকের যে টাকা আছে, এরকম ধরনের পাবলিক ব্ল্যাক মানি যাদের আছে, আর ব্যাংকের যে টাকাগুলো আছে, ব্যাংকের SBI ICICI এদের আবার রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেখানে তারা টাকা রাখে, সেই টাকা। এবং সরকারের, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে টাকাটা রিজার্ভ ব্যাংকে আছে, সেটাই হচ্ছে কি M0, মানে ইস্যুড কারেন্সি বাই দ্য ইস্যুইং ডিপার্টমেন্ট অফ RBI। ওকে, এটাকেই M0 বলা হচ্ছে। এটা হচ্ছে M0 এর ফর্মুলা আকারে লেখা আছে। আর এর আগে আমরা M0টার জাস্ট একটা সংজ্ঞা হিসেবে দেখেছিলাম, যে ইস্যু, যে টাকাটা ইস্যু হয় সেটাই হচ্ছে RBI এর ইস্যু ডিপার্টমেন্টের দ্বারা ইস্যুকৃত যে টাকা, তাকেই বলা হচ্ছে কি M0। এটাকে ফর্মুলা আকারে দেখছি। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? এবার আমাদের মনে প্রশ্ন জাগছে যে এটা তো গভর্নমেন্ট তৈরি করে, এটা তো সরকার তৈরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, 1 টাকার নোট এবং এই যে কয়েন, তো এগুলো ইস্যু ডিপার্টমেন্ট, RBI ইস্যু ডিপার্টমেন্টের কাছে এলো কি করে? আমি একটু আগেই বললাম না, যে 1 টাকার নোট এবং যে কোনো কয়েন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিন্ট করে, তৈরি করে, কিন্তু ইস্যু করে কে? RBI। তাহলে মাথায় আসতে পারে, তাহলে গভর্নমেন্ট তৈরি করে কি হলো? সে তো লাভ তো করছে RBI, তাহলে গভর্নমেন্ট তৈরি করার মানেটা কি? এটা তো মাথায় আসছে। তো এটার জন্য আমরা নেক্সট স্লাইড দেখলে বুঝতে পারবো যে এটা কেন হচ্ছে। স্যার হ্যালো আপ বলুন। স্যার বলছি আমাদের 6 নম্বর স্লাইডটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, আমাদের টেকনিক্যাল ডিফল্ট হয়েছিল তো, তাই 6 নম্বর স্লাইডটা বুঝতে পারিনি। 6 নম্বর? হ্যাঁ আচ্ছা, 6 নম্বর কি আছে? এই 6 নম্বরটা, এটাতে তো কিছুই নেই। এটাতে বলছে যে রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে যত টাকা, সেটা ইস্যু হয়, ইস্যু করে কে? রিজার্ভ ব্যাংক। কোন, তার একটা ডিপার্টমেন্ট আছে, রিজার্ভ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো তার একটা ডিপার্টমেন্টের নাম ইস্যু ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টই দেশের যত টাকা ইস্যু করে, আর যত টাকা সে ইস্যু করেছে সেটাকেই বলা হচ্ছে M0। এখানে জাস্ট এটা লেখা। এবার টাকাটা সে কিভাবে ইস্যু করে? রিজার্ভ ব্যাংকের যে ইস্যু ডিপার্টমেন্ট আছে, তার যে পরিমাণ সম্পত্তি আছে, ঠিক ততটা পরিমাণ টাকাই সে ইস্যু করে মার্কেট। মানে 1 কোটি টাকার যদি অ্যাসেট থাকে, 1 কোটি টাকার যদি অ্যাসেট, তবে সে, এই যে এখানে দেখো 1 কোটি টাকার অ্যাসেট আছে, সোনার বিস্কিট ফিস্কিট, ঠিক 1 কোটি টাকারই, 1 কোটি টাকাই সে মার্কেটে ইস্যু করবে। জাস্ট স্লাইডটা এটাই বলছে। কে বুঝতে পারছিলেন না? বুঝতে পেরেছেন? মালদা?
বোঝা গেছে? স্যার 7 নম্বর থেকে 7 নাম্বারটা, আচ্ছা। এরপরে 7 নাম্বার কি বলছে? আমি কি বললাম যে ইস্যু ডিপার্টমেন্টের যা অ্যাসেট, ঠিক যত টাকার অ্যাসেট আছে, ঠিক তত টাকারই টাকা, মানে তত পরিমাণ টাকাই সে মার্কেটে পাঠায়। এবার আমরা এখানে দেখছি যে অ্যাসেট কোনগুলো, ইস্যু ডিপার্টমেন্টের অ্যাসেট কোনগুলো, সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে। যে দেখো, ইস্যু ডিপার্টমেন্টের অ্যাসেট হচ্ছে এই 1 টাকার নোট, মানে গভর্নমেন্ট যেটা তৈরি করে, সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, বা কয়েন যেটা সরকার তৈরি করছে, এবং ফরেন কারেন্সি তার কাছে যা আছে, বিদেশি মুদ্রা, সে বিদেশি মুদ্রা ডলার, পাউন্ড, স্টার্লিং, যা খুশি হতে পারে। গোল্ড কয়েন তার কাছে যা আছে সরকারের কাছে, মানে রিজার্ভ ব্যাংকের গোল্ড কয়েন থাকতে পারে। বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি যা আছে, এবং বুলিয়ান, মানে হচ্ছে গোল্ড বিস্কিট, সোনার বিস্কুট যেগুলো আছে, এইগুলো হচ্ছে তার অ্যাসেট। এই যে মোট পরিমাণ, এটা যদি 1 লাখ টাকার থাকে, তাহলে ঠিক সেই 1 লাখ কোটি টাকাই সে মার্কেটে পাঠাবে, ইস্যু করবে। ওকে, এটাই বলার উদ্দেশ্য। এবার মার্কেট পাঠানো টাকাকেই আমরা আবার বলতে পারি কার কার টাকা। মার্কেটে যে টাকাটা পাঠিয়েছে, ব্যাংকের কাছে পাঠিয়েছে, তাহলে ব্যাংকে যে টাকাটা আছে, ব্যাংক আবার আমাদের দেয়, তাহলে আমাদের কাছে যে টাকাটা আছে, এবং আমরা, এবং বিভিন্ন ব্যাংক এবং সরকার যে টাকাটা আরবিআই তে অ্যাকাউন্ট করে রেখেছে, আরবিআই তে যে অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, এই 3টে টাকার পরিমাণটাই হচ্ছে মার্কেটে দত্ত টাকা। এটা ফর্মুলা আকারে জাস্ট বলা হয়েছে যে M0 মানে কি, আমাদের হাতের টাকা, ব্যাংকে যা টাকা আছে সব আমাদের টাকা, প্লাস ব্যাংকের নিজেরও টাকা থাকতে পারে। তো একটা ব্যাংকে যদি 100 টাকা থাকে, সে 20 টাকা রেখে দিতে বাধ্য নিজের কাছে, সেটা আমরা পরে জানবো। আবার 10 বিআইতে রাখতে বাধ্য, ঠিক আছে। আবার সে আর 20 টাকার ব্যবসা করতে পারে, আর 5 টাকা সে নিজের কাছে রেখে দিতে পারে, যে এটা থাক, যদি কোনো বিপদে আমাদের কাজে লাগে। তাহলে এরকম ব্যাংকের নিজস্ব টাকা আছে, আমাদের টাকা আছে, ঠিক আছে। তাহলে এই টাকাগুলোর পরিমাণ, বা আরো গভর্নমেন্টের টাকা আছে, এই যে টাকাগুলোর পরিমাণ, প্লাস এই ব্যাংকগুলো আবার আরবিআই তে যে টাকাটা আমি বললাম না, আরবিআই তে কিছু টাকা রাখতে, পরে জানবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখতে হবে যে M0 মানে কি, আমাদের হাতের টাকা, বিভিন্ন ব্যাংকের টাকা, এবং আরবিআই তে রাখা টাকা, এই 3টে টাকার যে যোগফল, সেটাই হচ্ছে M0, বা হাই পাওয়ার্ড মানি। ঠিক আছে, যেটা কে ইস্যু করেছে? ইস্যু ডিপার্টমেন্ট অফ দ্য রিজার্ভ ব্যাংক। এবং কিভাবে ইস্যু করেছে? যে পরিমাণ অ্যাসেট তার কাছে আছে, ঠিক ততটা পরিমাণ টাকাই সে ইস্যু করেছে, যে জন্য দাড়িপাল্লাটা দুদিকে সমান ছিল। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমাদের নেক্সট যে কোশ্চেনটা আসছে, যে আমরা তো জানছি, একটু আগেই আলোচনা করলাম, 1 টাকার নোট এবং সকল প্রকার কয়েন, 1 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে না, তৈরি করে, মিন্ট করে। কিন্তু সেগুলো এই রিজার্ভ ব্যাংকে এলো কি করে, রিজার্ভ ব্যাংকের অ্যাসেটের মধ্যে এলো কি করে? এই কোশ্চেনটা আসছে মনের মধ্যে এই ছবিটা দেখে, যে এটা তো সরকার তৈরি করে, তাহলে এই দুটো কেন রিজার্ভ ব্যাংকের অ্যাসেট? তার জন্য আমরা নেক্সট স্লাইডটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে 8 নম্বর স্লাইডে কি বলছে দেখি আমরা। 8 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, এদিকে আমাদের প্রধানমন্ত্রী আছেন, আর এদিকে গভর্নর আছেন আরবিআই এর, শক্তিকান্ত দাস, মিস্টার শক্তিকান্ত দাস। এদিকে হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদী। ওকে, তো তিনি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি তৈরি করে? এই যে 1 টাকার নোট এবং কয়েন, 1 টাকা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত কয়েন তৈরি করতে পারে। কিন্তু বর্তমানে কত টাকার অব্দি কয়েন আছে আমাদের কাছে? 10 টাকা মনে হয় হায়েস্ট, তাই তো? তাহলে এই যে কয়েন যা তৈরি করেছে, এবং যে 1 টাকার নোট যা তৈরি করেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা কিন্তু মার্কেটে ছেড়ে দিতে পারে না ওইভাবে। ঠিক আছে, কারণ তারা ছাড়বে কাদের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের হেড কে? রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংককে না জানিয়ে ব্যাংকে দিতে পারে না, তো তাহলে কারো কন্ট্রোলই থাকবে না, তাই তো? সেই জন্য সেও ইস্যু করে
গভর্নমেন্টও ইস্যু করার জন্য কার কাছে যায়? রিজার্ভ ব্যাংকের কাছে। রিজার্ভ ব্যাংকে দিয়ে দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহাশয় এই যে শক্তিকান্ত দাসকে টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে 1 টাকার নোট এবং কয়েন মিলিয়ে যদি 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকা যদি দেয় রিজার্ভ ব্যাংককে, রিজার্ভ ব্যাংক তাকে আবার গভর্নমেন্টকে কিসে ফেরত দিচ্ছে? 2000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, যে কোনো টাকার নোটে যেগুলো রিজার্ভ ব্যাংক তৈরি করে, সেই টাকাটা কিন্তু, সেই 1 কোটি টাকা কিন্তু আবার সরকারকে দেয়। কি হলো? তাহলে এই 1 কোটি টাকা কিন্তু নোট করে ভাঙিয়ে দিচ্ছে, এই হলো ব্যাপার। সেই জন্য দেখো এই যে এইগুলো চলে এসেছিল কোথায়? কার অ্যাসেটে? রিজার্ভ ব্যাংকের ইস্যুইং ডিপার্টমেন্টের অ্যাসেটে। ক্লিয়ার? কি করে গেল রিজার্ভ ব্যাংকের ইস্যুইং ডিপার্টমেন্টে এই টাকাগুলো? কারণ সরকারকে রিজার্ভ ব্যাংক ওই টাকাগুলো ভাঙিয়ে টাকা দিয়েছে এবং এটা নিয়ে নিয়েছে। কারণ সরকার তো ইস্যু করতে পারে না, এই কয়েনও কে ইস্যু করবে? রিজার্ভ ব্যাংকই, সরকার তৈরি করতে পারে। ঠিক আছে, এগুলো ব্যাপার। ক্লিয়ার? আমার কি শুধু ড্রয়িং ক্লিয়ার হচ্ছে, না তোমাদেরও মানে আপনাদেরও ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? ওকে, নেক্সট হচ্ছে একটা খুব আহ, মজাদার এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মানি মাল্টিপ্লায়ার। এটা কিন্তু মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? টার্মটা মনে রাখো, মানি মাল্টিপ্লায়ার জিনিসটা কি? হ্যালো ঠিক স্যার। আছে, হ্যাঁ আমি থেকে বলছি। স্যার আপনি বললেন যে আরবিআই যখন নতুন কোনো টাকা ইস্যু করে তখন তার কাছে সেই পরিমাণ অ্যাসেট থাকে। হ্যাঁ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন কোনো টাকা ইস্যু করে বা নতুন নোট মানে যে কয়েনগুলো বার করছে বা 1 টাকার নোট ছাপছে, তো সেই পরিমাণ অ্যাসেট কি গভর্নমেন্টের কাছে থাকে? গভর্নমেন্ট ইস্যু করতে পারে না, তো গভর্নমেন্ট তো আরবিআই কে দেয় টাকা। হ্যাঁ, মানে যেটা তৈরি করছে তো কিছু একটা ভিত্তিতে রেখে তৈরি করছে, ধরুন ওনার গভর্নমেন্টের কাছে 1 কোটি টাকা সোনা আছে, তো সেই 1 কোটি টাকা কয়েন তৈরি করলে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ নিশ্চয়ই থাকবে। এটা মনিটারি পলিসির মধ্যে গভর্নমেন্ট কিভাবে করছে এটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, গভর্নমেন্টও নিশ্চয়ই কোনো একটা মানদণ্ড নিয়ে করবে, ঠিক আছে? আচ্ছা। কারণ মানে হ্যাপাজার্ডলি তো করতে পারে না, নিশ্চয়ই কোনো একটা মানদণ্ড থাকবে। ওকে, আচ্ছা, হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এই যে কনসেপ্টটা আমরা দেখব, মানি মাল্টিপ্লায়ার বলতে কি বলছে? মাল্টিপ্লাই মানে আমরা জানি যে গুণ, মানে বেড়ে যাওয়া, মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লায়ার মানে মানি কিভাবে বেড়ে যাচ্ছে সেটাই আমরা দেখবো এখানে। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, মানে এই যে টাকাটা যে ইস্যু করছে গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করছে, তাই তো স্যার? না, ইস্যু করছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করছে, আরবিআই কে দিচ্ছে। দিচ্ছে। মানে এইটা মানে স্যার, আরবিআই মানে আরবিআই নিজে তৈরি করছে না কেন স্যার? আরবিআই তৈরি করছে তো। আরবিআই 2 টাকার নোট থেকে শুরু করে 2000 টাকার নোট পর্যন্ত তৈরি করছে আরবিআই। আচ্ছা, আর সরকার তৈরি করছে কয়েন গুলো শুধু, 1 টাকা থেকে 10 টাকার কয়েন। মার্কেটে 1000 টাকারও কয়েন করতে পারে, 1000 টাকা অব্দি কয়েন করার নিয়ম আছে, আইন আছে। কয়েন গুলো সরকার তৈরি করছে আর 1 টাকার নোট শুধু তৈরি করছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এবার এটা কেন করছে সেটা আমারও জানা নেই, এ ব্রিটিশ পিরিয়ড থেকে চলছে। এই নিয়ে ভেবে এগুলো এর মানে ভেবে লাভ নেই। যতটুকু ইম্পর্টেন্ট তার মধ্যেই থাকবে, মানে পিএইচডি করে কোনো লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, আমার পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট সেগুলোই মনে রাখতে হবে, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে মানি মাল্টিপ্লায়ার কনসেপ্টটা কি? এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এর গভর্নরের ছবি, শক্তিকান্ত দাস। বারবার বলছি নাম, কারণ এগুলো কোশ্চেন আসে তো, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। তো ধরলাম আরবিআই, জাস্ট সাপোজ বোঝার জন্য, আরবিআই 100 টাকা ইস্যু করেছে, ডিপার্টমেন্ট কত টাকা ইস্যু করেছে? 100 টাকা। ঠিক আছে, তাকে দিয়েছে এসবিআই কে। এবার আরবিআই এর কিছু রুলস আছে, বলছে দেশের মধ্যে যদি তোমার ব্যাংকিং ব্যবসা করতে হয়, ব্যাংকিং, তোমাকে এত% টাকা আরবিআই তে রাখতে হবে। এটা আরবিআই রুলস দিয়ে দিয়েছে। প্রত্যেক ব্যাংকে যা সম্পত্তি আছে, নেট টাইম অ্যান্ড ডিমান্ড লাইবিলিটিস বলা হয় সেটা, ঠিক আছে?
মানে ব্যাংকের অ্যাসেট কে লাইবিলিটিস দিয়ে যদি ভাগ করি, তাহলে বিয়োগ করি, তাহলে আমরা পাই নেট টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস। ঠিক আছে? তো প্রত্যেক ব্যাংকের যা সম্পত্তি, সহজ ভাষায় তার একটা পার্সেন্টেজ আরবিআই তে রেখে দিতে হয়। এটা আরবিআই দাদাগিরি ভাবতে পারো, যেহেতু বসের দাদাগিরি, তার জন্য আরবিআই কোনো পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট সেই ব্যাংকে দেয় না, এমনি রেখে দিতে হবে। তোমার যদি ব্যাংকের ব্যবসা করতে হয় এসে, তাহলে আরবিআই তে তোমাকে টাকাটা রাখতেই হবে, কম্পালসারি। ঠিক আছে? তাহলে ধরলাম আরবিআই সেই সময় যে পার্সেন্টেজটা রাখতে হবে সেটাকে বলা হয় সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা আমরা আরো ডিটেলসে পরে জানবো। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিআরআর, কেন রাখতে হবে, কিসের জন্য রাখা দরকার, এটা কি আরবিআই দাদাগিরি না ভালো জিনিস, সেগুলো পরে জানবো। তো আমরা প্রথমে জানি যে একটা পার্সেন্টেজ রাখতে হয়, সেটা ধরলাম এখন বর্তমানে 10%, সাপোজ। তাহলে আরবিআই এসবিআই কে দিয়েছে কত টাকা? 100 টাকা। এসবিআই আরবিআই তে তাহলে কত টাকা রাখতে হবে? 10%, মানে 10 টাকা রেখে দিতে হবে। তাহলে এসবিআই এর হাতে ব্যবসা করার মতো কত টাকা থাকছে? 90 টাকা। এই 90 টাকাটা ধরলাম এসবিআই আইসিআইসি ব্যাংকে দিল ব্যবসা করার জন্য। মানে ও তো এসবিআই এর কাছে ফেলে রেখে তো লাভ নেই, আইসিআইসি ব্যাংকে লোন দিল সাপোজ। আইসিআইসি ব্যাংকেও তো আমার 10 টাকা রাখতে হবে, 10%, 10% রাখতে হবে। তাহলে 90 এর 10% মানে 9 টাকা, তাই তো? তাহলে আবার 9 টাকা কি করবে? আরবিআই তে রেখে দেবে। সিআরআর এ রেখেছিল কত? 10 টাকা রেখেছিল, 10 টাকা ছিল সিআরআর, এ আবার 9 টাকা সিআরআর রেখেছে। দিয়ে এর ব্যবসা করার জন্য কত টাকা আছে হাতে? 81 টাকা। 81 টাকাটা ধরলাম ব্যাংক অফ বরোদাকে দিল, আইসিআইসিআই ব্যাংক ব্যাংক অফ বরোদাকে 81 টাকা দিল। তো ব্যাংক অফ বরোদারও তো আবার তার 10% রেখে দিতে হবে। তাহলে 10% রাখলে থাকছে তার হাতে 72 টাকা 9 পয়সা, 90 পয়সা। ঠিক আছে? ব্যবসা করার জন্য এও আবার 10% রেখেছে এখানে। এরকম করতে 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 যদি আমরা এন নাম্বার ব্যাংক অব্দি যাই, একটা সময় আসবে প্রথমে এর কাছে টাকা ছিল কত? 90 টাকা, তাই তো? তারপরে এলো 81 টাকা এর কাছে, তারপরে এর কাছে এসছে 72 টাকা 9 পয়সা। এরকম করতে 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 এক সময় আসবে যখন লাস্ট যে ব্যাংক থাকবে তার কাছে কত টাকা থাকবে ব্যবসা করার জন্য? শূন্য। মানে কমছে তো আস্তে আস্তে, ছিল 90, 81, 72 টাকা, এরকম ভাবে কমতে 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 একটা সময় আসবে এন নাম্বার অফ ব্যাংকে গিয়ে দেখতে এই ব্যাংকের কাছে আছে 0 টাকা, তাই তো? এবার প্রত্যেকের এই টাকাগুলোকে যদি আমি হিসাব করি, যোগ করতে করতে থাকি, প্রত্যেকের টাকাগুলোকে যদি যোগ করতে করতে থাকি, তাহলে ওই এন নাম্বার অফ ব্যাংকে গিয়ে যেখানে 0 হবে, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে টোটাল টাকার পরিমাণ হয়েছে কত? 1000 টাকা। মানে যে ব্যাংকের কাছে গিয়ে 0 আর টাকা নেই, সেই 0 অব্দি যদি যোগ করতে করতে থাকি, বই থেকে 90, 81, 72 করতে করতে থাকি, তাহলে এন নাম্বার অফ ব্যাংকে যেখানে 0 হয়েছে, যার কাছে আর নেই, তার যোগফলটা, এগুলো যোগফল যদি করতে থাকি তখন কত টাকা? 1000 টাকা। কিন্তু আরবিআই দিয়েছিল কত আদতে? অ্যাকচুয়ালি কত দিয়েছিল? 100 টাকা। সেই টাকাটা বেড়ে কত দেখাচ্ছে মার্কেটে? 1000 টাকা, তাই তো? কত গুণ? 10 গুণ। তাহলে মানিটা কি হলো? মাল্টিপ্লাই হলো তো। মাল্টিপ্লায়ার, মানি মাল্টিপ্লায়ার মানে কি ধারণাটা তাহলে? মানে আরবিআই যে টাকা ইস্যু করে আর মার্কেটে সেই টাকাটা ততটাই দেখায় যত পার্সেন্ট সিআরআর আছে, যত পার্সেন্ট ক্যাশ রিজার্ভ রেশিও আছে, তত গুণ বেশি দেখায় মার্কেটে। আরবিআই যদি 100 টাকা দেয়, সেটা দেখাচ্ছে 1000 টাকা, কারণ এখানে 10% আছে হচ্ছে সিআরআর। ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। মানে কম কিন্তু মাল্টিপ্লাই হয়ে মানিটা হয়ে গেল কিন্তু 10 গুণ। ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে দেখলে আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। স্যার হ্যাঁ, স্যার মানি মাল্টিপ্লায়ার
আরবিআই দিয়েছিল কত টাকা? 100 টাকা। একে বলেছে যে ব্যবসা করতে গেলে তোমাকে 10% আমার কাছে টাকা রেখে দিতে হবে। তো এসবিআই 10% রেখে দিলে তার কাছে ব্যবসা করার জন্য কত টাকা থাকে? 90 টাকা। তো এসবিআই আইসিআইসি ব্যাংকে টাকাটা ধার দিয়েছে 90 টাকাটা। আইসিআইসি ব্যাংকেও তো 10% রেখে দিতে হয়েছে আরবিআই তে। তাহলে তার কাছে থাকছে 81 টাকা ব্যবসা করার জন্য। সে 81 টাকাটা সে দিয়েছে ব্যাংক অফ বরোদাকে। ব্যাংক অফ বরোদাও তো আবার একে আরবিআই কে 10% সুদ দিয়েছে। তাহলে 81 টাকার 10% সুদ বাদ দিলে থাকছে হচ্ছে 72 টাকা 9 পয়সা তার কাছে ব্যবসা করার জন্য। এরকম ভাবে কি প্রত্যেকটা ব্যাংকে দিয়ে যায় টাকা। তাহলে একটা সময় আসবে যখন দেখা যাবে একটা ব্যাংক আসবে তার কাছে আর টাকাই নেই, 0 টাকা। কারণ কি দেখো কমছে, 90 টাকা থেকে কমে হয়েছে 81 টাকা, 81 টাকা থেকে কমে হয়েছে 72 টাকা 90 পয়সা। তাহলে এরপরে একটা সময় আসবে, একটা ব্যাংক আসবে এরকম করতে 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 যায়, যার কাছে আর কোনো টাকাই থাকবে না দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য। আর ঠিক সেই ব্যাংকটায় যার কাছে আর কোনো টাকা থাকবে না, তাদের যদি এইগুলো যোগ করতে করতে যাই, 80, 90, 81, 72.90, এরপরে একটা হবে, তারপর একটা হবে, হতে 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 যদি 0 অব্দি যোগ করি, তাহলে হবে কত টাকা? 1000 টাকা। মানে এটা তোমরা বাড়িতে টেস্ট করবে, এক্সেলে ফেলে, এক্সেলে এরকম ভাবে সেই প্লাস করলে চলে আসে না, এটা দেখা যাবে 75 নম্বর ব্যাংকে গিয়ে, 75 নাম্বার ব্যাংকে গিয়ে দেখা যাবে যে ওই 999 পয়েন্ট সামথিং টাকা, মানে 1000 টাকায় অ্যাপ্রক্সিমেটলি ধরলে 1000 টাকা এসছে। কিন্তু আরবিআই ব্যবসা করার জন্য দিয়েছিল কত টাকা? 100 টাকা। তো সেই টাকাটা মার্কেটে দেখাচ্ছে কত? সবার টাকা হিসাব করতে 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 দেখাচ্ছে তার 10 গুণ। 10 গুণ মানে 1000 টাকা। কি করে হলো? কারণ এখানে সিআরআর 10% ছিল। ঠিক আছে, এবার এই সিআরআরটা বাড়িয়ে দিলে, যদি আরো টাকা বেশি নেয় আরবিআই, যদি 10-এর জায়গায় 20 টাকা নেয়, 20% রাখতে হয়, তখন কি এর কাছে আর 90 জায়গায় 80 টাকা থাকতো? ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা পরের স্লাইডে দেখবো। এবং ক্যাপ দরকার, কি দরকার। তাহলে আরবিআই ইস্যু করেছিল 100 টাকা, মার্কেটে দেখাচ্ছে কত? 1000 টাকা। এই পর্যন্ত মাথায় রাখো। মানি মাল্টিপ্লায়ার মানে আমরা তাহলে এবার যদি ফর্মুলায় লিখি, মানি মাল্টিপ্লায়ার জিনিসটা বুঝতে পেরেছি তো, যে টাকাটা ইস্যু করছে এবং যে পার্সেন্টেজটা সিআরআর নিচ্ছে, সেই পার্সেন্টেজটা যদি আমি গুণ করি ইস্যু টাকাটাকে, তত পরিমাণ টাকা মার্কেটে দেখাবে। এটা হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা করি, মানি মাল্টিপ্লায়ার আমরা সূত্র আকারে লিখি একটা ফর্মুলাতে, স্টক অফ টোটাল মানি, যেটাকে আমরা M3 বলতে পারি। আমাদের দেশে বলছিলাম M3টা মোস্ট ইউজ। স্টক অফ টোটাল মানি, তাহলে কি M3, M4টা ইউজ হয় না, তাহলে M3টাই হচ্ছে স্টক অফ টোটাল মানি, তাই তো বলেছিল আমাদের দেশে। বাই স্টক অফ হাই পাওয়ার্ড মানি। হাই পাওয়ার্ড মানি কোনটাকে বলেছিলাম? যেটা হচ্ছে আরবিআই ইস্যুইং ডিপার্টমেন্ট ইস্যু করেছে। এই দুটোর যে রেশিও, সেটাই হচ্ছে তোমার, এই দুটোর যে রেশিও সেটাই হচ্ছে আমাদের কি? মানি মাল্টিপ্লায়ার। যদি সূত্রে প্রকাশ করি, স্টক অফ মানে M3/M0 সমান হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। তাহলে এখানে আগের যে উদাহরণটা দিয়েছিলাম, বোর্ডের দিকে তাকান সবাই। আগের যে উদাহরণটা দিয়েছিলাম, মার্কেটে টোটাল মানি কত দেখাচ্ছিল, শেষে গিয়ে এন নাম্বার অফ ব্যাংকে গিয়ে কত হবে বলছিলাম? 10 গুণ 1000 টাকা হবে বলছিলাম তো। তাহলে আমি লিখেছি M3 মানে 1000 টাকা, ওইটাই টোটাল টাকা আছে। আর আরবিআই দিয়েছিল কত টাকা? 100 টাকা দিয়েছিল তো আরবিআই প্রথম। তাহলে আরবিআই যে টাকাটা দেয় তাকেই তো M0 বলে, আর যে টাকাটা টোটাল আছে সেটাই তো M3। তাহলে M3/M
জিরো করলে দেখো আমি পেয়ে যাচ্ছি মানি মাল্টিপ্লায়ার কত হয়েছে। তাহলে কত গুণ মাল্টিপ্লাই হয়েছে? 10 গুণ। 100 টাকা ইস্যু করেছিল, তার বদলে দেখাচ্ছে কত? 1000। তাহলে মানি মাল্টিপ্লায়ার কত? 10 টাইমস। ক্লিয়ার? পরীক্ষায় আসবে কিন্তু এটাই। মানি মাল্টিপ্লায়ার মানে কি? M3/M0, মানে টোটাল স্টক অফ মানি বাই টোটাল মানি ইস্যুড বাই দা আরবিআই ইস্যুইং ডিপার্টমেন্ট, দ্যাট ইজ M0। এটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এবার এনসিআরটিতে বা বিভিন্ন ইকোনমির যে বইগুলো আছে, রমেশ সিং সব বইগুলোতে এটাকে আরো ডিটেলসে, মানে আরো ডিটেলসে নয়, আরো ইয়ে করে বোঝানো, জটিল করে, বিভিন্ন 100 টাকা না ধরে ওখানে DH সব ধরে বুঝিয়েছে। তো সেখানে আর একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। মানে তার আলটিমেটলি গিয়ে এই সূত্রটা আসছে, পরীক্ষা আসলে এটাই আসে। বলছে এভরি আর রিজার্ভ জেনারেটস 1/r নিউ মানি। এভরি আর রিজার্ভ জেনারেটস 1/r নিউ মানি। আমি যখন ওটা ছিলাম আগেরটা, তখন সিআরআর কত ছিল? 10%। তাহলে ওটাকে আর বলছে, আর এই যে আর বলতে ওটাকেই বলছে আর রিজার্ভ জেনারেট করে 1/r নিউ মানি। তাহলে ওই যে 10%টা বলছে, যে যে পার্সেন্টেজটা রিজার্ভ থাকবে তার 1/r পরিমাণ টাকা, নতুন টাকা তৈরি হয়। এই সূত্রটা এনসিআরটিতে দেওয়া আছে। তো কিভাবে দেখি? বলছে হেয়ার 10 আর জেনারেটেড কত কত পার্সেন্ট টাকা জেনারেট করেছিল? 1/r। তাহলে 1/r মানে কি? 1/r বলতে এখানে 10%, 10% মানে কি? 10/100। তাহলে সেটাই লিখেছে এখানে, তাই তো? এটাকে ভাগ করলে কি হয়? 1/10% মানে কি? 10/100। বা আমি লিখতে পারি 1/00 কেটে গেল 1/10, তাই তো? এবার আমরা জানি কি করতে হয়, এই 1 দিয়ে গুণ করতে গেলে, এই গুণ দিয়ে হতে গেলে উল্টে যাবে, 10/1 হয়। 1 কেটে গেল, তাহলে কত টাইম হলো? 10 টাইমস। তাই হয়েছিল তো? তাহলে বলছে আর পার্সেন্টেজ যেটা থাকবে, ঠিক 1/r পার্সেন্টেজ টাকা বেশি দেখাবে। মানে এখানে 10 টাইমস বেশি দেখাচ্ছিল। 100 টাকা ইস্যু করেছিল, দেখাচ্ছিল কত? 1000 টাকা, তাই তো? মার্কেটে ছিল 1000 টাকা। তাহলে যখন ইনফ্লেশন হয়, আমরা আগের দিন পড়েছিলাম, তখন মানুষের হাত থেকে কি করে নিতে হয়? ডিমান্ড কমানোর জন্য মানুষের হাত থেকে টাকা নিয়ে নিতে হয়, তাই তো? তো সেক্ষেত্রে যদি আরবিআই এই সিআরআর পার্সেন্টেজটা যদি বাড়িয়ে দেয়, 10% ছিল তো আগে, এখন 20% করে দিল। মানে ব্যাংক আগে 100 টাকা নিয়ে 10 টাকা রাখছিল, এখন ব্যাংক 100 টাকা নিলে তাকে 20 টাকা রেখে দিতে হবে। তাহলে আগে তার বিজনেস করার জন্য 90 টাকা ছিল, এখন তার বিজনেস করার জন্য কত? 80 টাকা রয়েছে। টাকা কমে গেছে মানে কি? মানুষকে টাকা কম কম দিতে পারবে, সেক্ষেত্রে মানুষের হাতেও টাকা পৌঁছবে কম। ক্লিয়ার? তো আরবিআই যদি 10% থেকে 20% করে দেয়, তখন দেখো এই 10 টাইমসটা গিয়ে 5 টাইমস হয়ে যাবে। যে মানি সাপ্লাই যেটা ছিল টোটাল, 10 টাইমটা 5 টাইম হয়ে যাবে। কি করে হবে? আমরা যদি এরকম ভাবে গুণ করি, আর পার্সেন্ট এখানে কত? 20 হয়ে গেছে। তাহলে 1/r, 1/20/100, তাহলে কত হচ্ছে? 5। তার মানে 1/1/5। তার মানে যদি আমরা উল্টে দিই, 1 × 5/1 সমান কত হচ্ছে? 5%, 5 টাইমস, তাই তো? তাহলে আগে ছিল 10 টাইমস, যেই 20% করে দিল 10% থেকে বাড়িয়ে সিআরআরটা, তাহলে মার্কেটে মানিটা কিন্তু কমে গেল। কত টাইমস হয়ে গেল? 5 টাইমস। 10 টাইমসের জায়গায় 5 টাইমস হয়ে গেল। মানে আগে যদি 100 টাকার জায়গায় 1000 টাকা দেখাতো, এখন 100 টাকার জায়গায় 5000 টাকা হয়ে যাবে M3। তাহলে মার্কেটে মানির পরিমাণ কমে যাবে। এটাই বলছে। এইভাবেই আরবিআই কিন্তু সিআর এর মাধ্যমে কি করে? ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে ওইগুলো ঢুকবো। ক্লিয়ার হয়েছে তো এই পর্যন্ত সবার?